এটাকে বোমা মারল কে? এ তো নেহরু সাহেব করলেন। তিনি কংগ্রেস প্রেসিডেন্ট হলেন, হয়ে তারপরে বললেন যে আমরা এসব মানতে বাধ্য নই। জিন্নাহ তার পাকিস্তান প্রস্তাব কিন্তু ফর্মালি প্রত্যাহার করেছিলেন, যে ঠিক পাকিস্তান দরকার নাই। তাহলে এইবারে যে কে তাহলে ভাঙল কে? এটা যে পাকিস্তানটাকে নিয়ে এলো কে? পাকিস্তান তো চলে গিয়েছিল, জিন্নাহ ছেড়ে দিয়েছিল, তো পাকিস্তানটাকে নিয়ে এলো কে? এটা নেহরু। ইন্ডিয়া পার্টিশন হবে, আর ইন্ডিয়াতে বাংলা পার্টিশনের তোড়জোড় তারা অনেক আগে থেকেই করেছিল। শ্যামাপ্রসাদ মুখার্জি একদম প্রথম যখন পার্টিশনের এটা হয়, গভর্নরের সাথে দেখা করে এসে বিবৃতি দিলেন, ভারত যদি এক থাকে তাহলেও কিন্তু বাংলাকে পার্টিশন করতে হবে, কারণ বাংলায় মুসলমানরা বেশি, এখানে তাদের হাত থেকে উদ্ধার পেতে হবে। এর হচ্ছে হিন্দু মহাসভার স্ট্যান্ড। না, দেশভাগ মূলত এখানকার ভদ্রলোক শ্রেণী যাদের বলে উচ্চবর্ণ হিন্দুরাই চেয়েছিলেন। সেটা তাদের একটা মানসিক গঠন ছিল যে তারাই সমস্ত কিছুতেই তারা এগিয়ে থাকা মানুষ, শ্রেষ্ঠ, তারাই সব কিছু ডমিনেট করবেন। মানে আপনি একটা জিনিস দেখবেন, লোকহিত প্রবন্ধে 1905 সালে, যে বঙ্গভঙ্গের পরে 1908 সালে লিখেছিলেন রবীন্দ্রনাথ, যে একজন হিন্দু স্বদেশী এক গ্লাস জল খাবেন বলে একজন মুসলমানকে তার দাওয়া থেকে নেমে যেতে বলছেন। মানে এই যে অবস্থাটা ছিল 1932-তে যখন কমিউনাল অ্যাওয়ার্ডটা হলো, তারপরে ভারত শাসন আইন 1937 সালে প্রথম নির্বাচন, সেখানে ফজলুল হক এখানকার প্রধানমন্ত্রী হলেন, তখন প্রধানমন্ত্রী বলা হতো, এখনকার মুখ্যমন্ত্রী, তারপরে খাজা নাজিমুদ্দিন। মানে এই গোটা প্রক্রিয়াটা তারা বুঝতে পেরেছিলেন বাংলাটা ভাগ না হলে এখানে মুসলমানরাই ডমিনেট করবে রাজনৈতিক ক্ষেত্রে। এইটা উচ্চ বর্ণ হিন্দুরা মানতে চাননি, মানে এইটা পারেননি বলেই তারা নানান রকমের কায়দা কানুন শুরু করে যাতে বাংলাটাকে ভাগ করা যায়। আপনারা জানেন যখন ক্যাবিনেট মিশন এসেছে তখন একটা খবর আসছে যে হয়তো জিন্নাহ সাহেবও এবং কংগ্রেস দুইজনই ভারত ভাগটা চাইছেন না, তারা মেনে নিতে যাচ্ছে ঐক্যবদ্ধ ভারত সেইভাবে হয়তো স্বাধীনতা পাবে। তখন এখান থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি একটা চিঠি লিখেছিলেন বল্লভভাই প্যাটেলকে, যাতে কোনোভাবে দেশভাগ না হলেও যাতে বাংলা ভাগটা হয়। আমার এখানে প্রায় 1300 মতো, এখানে কেজি শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আছে। হিন্দু ইসলাম রেশিওটা প্রায় 60-40 এই মতো, বা 45-55 প্রায় সমস্যা নেই। কারণ আগে একটা নিয়ম ছিল, যে সময় স্কুল প্রতিষ্ঠা হয় সেই সময় একটা রেশিও ছিল যে এত % মুসলিম ছাত্র এখানে পড়াশোনা করতে পারবে, এটা একটা বার ছিল। কিন্তু এখন সেই বারটা নেই, কারণ সময়ের পরিবর্তনে, যুগের পরিবর্তনে এবং মানুষের মনের পরিবর্তনে সব কিছু একাকার হয়ে গিয়ে এখন সবাই সমান। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের
মহাত্মা গান্ধী কিন্তু সোহরাওয়ার্দীর সঙ্গে আলোচনা করেছিলেন এই স্বাধীন সার্বভৌম বাংলা নিয়ে। এবং সোদপুরে যখন কথাবার্তা হচ্ছে সেই 9ই মে থেকে 14ই মে 1947, তখন মহাত্মা গান্ধী সোহরাওয়ার্দীকে বলছেন যে তুমি যদি বাংলার ঐক্যের পক্ষে তুমি একটা যদি স্ট্যান্ড নিতে পারো, তাহলে আমি তোমার অনারারি প্রাইভেট সেক্রেটারি হিসেবে কাজ করতে রাজি আছি। পূর্ব বাংলায় আওয়ামী লীগকে গঠন করলেন ওই হোসেন শাহিদ সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান তারই শিষ্য। তাই জন্যে মনে রাখতে হবে যে মহাত্মা গান্ধী যেরকম বলেছিলেন যে সোহরাওয়ার্দীকে আমি প্রথম চিনি যখন আমি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে 20-এর দশকে ফরিদপুরের রাজনৈতিক সম্মেলনে গিয়েছিলাম, তাই আমি তার সঙ্গে আলোচনা করতে রাজি আছি। শরৎচন্দ্র বসুও জানতেন যে ফজলুল হকের সঙ্গে তার একটা খুব নিকট একটা আত্মীয়তার সম্বন্ধ তার ছিল, কিন্তু ফজলুল হক কিন্তু 1945-46 সালের নির্বাচনে নিজের আসনটি ধরে রেখেছিলেন, কিন্তু সেভাবে ভালো ফল করতে পারেনি। তাই যদি একটা হিন্দু মুসলমান ঐক্যের ভিত্তিতে যদি একটা সমাধান খুঁজতে হয়, তাহলে উনি জানতেন যে সেই সময় মুসলিম লীগের যারা একটু দূরদৃষ্টি সম্পন্ন নেতা, তাদের সঙ্গে নেগোশিয়েট করা দরকার, আলোচনা করতেই হবে। এবং সেই কারণেই তিনি সোহরাওয়ার্দী এবং আবুল হাশিমের সঙ্গে আলোচনায় বসেছিলেন। এটা উনি করেছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক হিসেবে, এবং বাংলা ও ভারতবর্ষের স্বার্থের কথা মাথায় রেখেই এই কাজটি উনি করেছিলেন। সোহরাওয়ার্দী যিনি ডাইরেক্ট অ্যাকশন এর ডাক দিয়েছিলেন, এবং সোহরাওয়ার্দী এত বীভৎস কাজ করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ নিজেও ভাবতে পারেননি যে এত বীভৎস কাজ সোহরাওয়ার্দী করবেন। তার কয়েকদিন আগে যে সোহরাওয়ার্দী ডাইরেক্ট অ্যাকশনের ডাক দিয়েছিলেন, তিনিই ডাইরেক্ট অ্যাকশনের ডাক দিয়েছিলেন, যার পরে এত নিরীহ মানুষের হত্যা হয়েছে, এত নিরীহ হিন্দু মারা গেছেন। সেই সোহরাওয়ার্দীর সঙ্গে এক হয়ে শরৎ বসুর কথা বলছেন বা আরও 2-1 যারা নেতা, তারা অখণ্ড বাংলা করতে চেয়েছেন ডাইরেক্ট অ্যাকশন যে নেতা তার সঙ্গে করে। তাহলে কি বিভৎস অবস্থা হতো। আজকে আপনি যেখানে বসে আমরা কথা বলছি সেই জায়গাটাও ওই পাকিস্তানেই চলে যেত। এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অধ্যাপক মেঘনাথ সাহা এবং বিসি সিনহা এবং আরও অনেকে, তারা ওই পাকিস্তানের কবল থেকে এই অংশটুকুকে ছিনিয়ে নিয়ে এসেছিলেন। সেটা তো এটা মনে করার কোনো কারণ নাই খালি জিন্নাই এটা করেছে বা মুসলিম লীগ করেছে বা মুসলমানরা করেছে। মানে জিজ্ঞেস করতে হবে যে এই জিন্নার মতো যে লোক একদম অসাম্প্রদায়িক ছিল, হ্যাঁ, সে সাম্প্রদায়িক হলো কেন, কি কারণে হলো? কেন কংগ্রেসের মধ্যে জিন্নাহ যেসব প্রস্তাব দিয়েছিল 14 দফা থেকে আরম্ভ করে আরও, কেন সেগুলো এক এক করে মতিলাল নেহরু খারিজ করলো? তারপর জিন্নাহ কংগ্রেস ছেড়ে চলে গেল। কংগ্রেসের মধ্যে যে সাম্প্রদায়িকতা ছিল আর কি, এবং 30-এর দশকে এসে দেখা গেল যে কংগ্রেস থেকে সবাইকে বের করে দিয়েছে। কংগ্রেসের মধ্যে কমিউনিস্টরা একসময় গিয়েছিল, এম.এন. রায় ছিলেন, এমনকি তারা সুভাষ বোসের মতো একজন অসাম্প্রদায়িক লোককে পর্যন্ত গান্ধী, প্যাটেল, নেহরু এরা স্কুইজ আউট করে বের করে দিয়েছিল একদম। 40-তে এসে দেখা যাবে যে কংগ্রেস একটা সম্পূর্ণ কার্যত সাম্প্রদায়িক দলে পরিণত হয়েছে। জাতীয়তাবাদী মুসলমান বলে যারা ছিল সব দলে দলে সব বেরিয়ে গেছে সেখান থেকে। আচ্ছা, তারপরে যখন ভারত পার্টিশন হলো, সেখানে নেহরুর ভূমিকা দেখেন। এই যে ক্যাবিনেট মিশনের যে প্ল্যান, সব সেখানে মুসলিম লীগ, কংগ্রেস সব ঐক্যবদ্ধ হয়ে ক্যাবিনেট মিশনের প্ল্যান স্বীকার করে হলো, ABC 3টে করে, ইন্ডিয়া ইউনাইটেড রেখে একটা ফেডারেল নিয়ে। এটাকে বোমা মারল কে? এ তো নেহরু সাহেব করলেন। তিনি কংগ্রেস প্রেসিডেন্ট হলেন, হয়ে তারপরে বললেন যে আমরা এসব মানতে বাধ্য নই। জিন্নাহ তার পাকিস্তান প্রস্তাব কিন্তু ফর্মালি প্রত্যাহার করেছিলেন যে ঠিক পাকিস্তান দরকার নাই। তাহলে এইবারে যে কে তাহলে ভাঙল কে? এটা যে পাকিস্তানটাকে নিয়ে এলো কে? পাকিস্তান তো চলে গিয়েছিল, জিন্নাহ ছেড়ে দিয়েছিল, তো পাকিস্তানটাকে নিয়ে এলো কে? এটা নেহরু।
ইন্ডিয়া পার্টিশন হবে আর ইন্ডিয়াতে বাংলা পার্টিশনের তোড়জোড় তারা অনেক আগে থেকেই করেছিল। শ্যামাপ্রসাদ মুখার্জি একদম প্রথম যখন পার্টিশনের ইটা হয়, গভর্নরের সাথে দেখা করে এসে বিবৃতি দিলেন, ভারত যদি এক থাকে তাহলেও কিন্তু বাংলাকে পার্টিশন করতে হবে, কারণ বাংলায় মুসলমানরা বেশি, এখানে তাদের হাত থেকে উদ্ধার পেতে হবে। এর হচ্ছে হিন্দু মহাসভার স্ট্যান্ড। না, দেশভাগ মূলত এখানকার ভদ্রলোক শ্রেণী যাদের বলে উচ্চ বর্ণ হিন্দুরাই চেয়েছিলেন। সেটা তাদের একটা মানসিক গঠন ছিল যে তারাই সমস্ত কিছুতেই তারা এগিয়ে থাকা মানুষ, শ্রেষ্ঠ, তারাই সব কিছু ডমিনেট করবেন। মানে আপনি একটা জিনিস দেখবেন, লোকহিত প্রবন্ধে 1905 সালে যে বঙ্গভঙ্গের পরে 1908 সালে লিখেছিলেন রবীন্দ্রনাথ, যে একজন হিন্দু স্বদেশী এক গ্লাস জল খাবেন বলে একজন মুসলমানকে তার দাওয়া থেকে নেমে যেতে বলছেন। মানে এই যে অবস্থাটা ছিল 1932-তে যখন কমিউনাল অ্যাওয়ার্ডটা হলো, তারপরে ভারত শাসন আইন, 1937 সালে প্রথম নির্বাচন, সেখানে ফজলুল হক এখানকার প্রধানমন্ত্রী হলেন, তখন প্রধানমন্ত্রী বলা হতো, এখনকার মুখ্যমন্ত্রী, তারপরে খাজা নাজিমুদ্দিন। মানে এই গোটা প্রক্রিয়াটা তারা বুঝতে পেরেছিলেন বাংলাটা ভাগ না হলে এখানে মুসলমানরাই ডমিনেট করবে রাজনৈতিক ক্ষেত্রে। এইটা উচ্চ বর্ণ হিন্দুরা মানতে চাননি, মানে এইটা পারেননি বলেই তারা নানান রকমের কায়দা কানুন শুরু করে যাতে বাংলাটাকে ভাগ করা যায়। আপনারা জানেন যখন ক্যাবিনেট মিশন এসেছে তখন একটা খবর আসছে যে হয়তো জিন্না সাহেবও এবং কংগ্রেস দুইজনই ভারত ভাগটা চাইছেন না, তারা মেনে নিতে যাচ্ছে ঐক্যবদ্ধ ভারত সেইভাবে হয়তো স্বাধীনতা পাবে। তখন এখান থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি একটা চিঠি লিখেছিলেন বল্লভভাই প্যাটেলকে, যাতে কোনোভাবে দেশভাগ না হলেও যাতে বাংলা ভাগটা হয়। আসলে মূল কারণ এটা ছিল। এবং শেষ পর্যন্ত যখন দেশভাগটা হয়েই গেল তখন একটা অংশ অন্তত তারা ছিনিয়ে নিতে পেরেছেন, যেখানে তারা এখন ডমিনেট করছেন। এখানে শ্যামাপ্রসাদের ভূমিকা ছিল, মানে তিনি মনে প্রাণে চেয়েছিলেন, আন্দোলন করেছিলেন, কিন্তু মূল ভূমিকা ছিল বাংলা কংগ্রেসের বড় অংশের। শরৎচন্দ্র বোস বা কিরণ শঙ্কর রায়, যোগেন্দ্রনাথ মণ্ডল কংগ্রেসের বাইরে, তো এরা চেয়েছিলেন বাংলাটা যাতে ভাগ না হয়, কিন্তু কংগ্রেসের বড় অংশ এটা চেয়েছিলেন এবং জনমত তৈরি করবার জন্য অনেক মিটিং মিছিল করেছিলেন, শ্যামাপ্রসাদও করেছিলেন, কিন্তু সেটা শক্তি তো তেমন কিছু ছিল না শ্যামাপ্রসাদের। ফলে যত কথাই যা বলুক না কেন যে শ্যামাপ্রসাদ বাংলার পশ্চিমবাংলার উপকার, আসলে বিষয়টা তা নয়। এটা কংগ্রেসের একটা অংশই এটা করেছিল, বাংলা কংগ্রেস শ্যামাপ্রসাদের সঙ্গে ছিল। 46 সালের শেষের দিকে বোঝা গেল যে এখন প্রশ্ন এটা নয় যে ইংরেজ কবে ছেড়ে যাবে, ইংরেজ কিভাবে ক্ষমতা ভাগ করে আমাদের দেশ ছেড়ে চলে যাবে, সেটাই বড় প্রশ্ন হয়ে উঠে দাঁড়ালো। তারপরে এলো 20 ফেব্রুয়ারি 1947 সালের বিখ্যাত ঘোষণা। ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি ঘোষণা করলেন যে তারা 30 জুন 1948-এর মধ্যে ভারতবর্ষ ছেড়ে চলে যাবেন। এবং সেই দিনই কিন্তু হিন্দু মহাসভা দাবি করল যে পাঞ্জাব এবং বাংলাকে ভাগ করতে হবে। আর তারপরে আরও একটি আশ্চর্য ঘটনা ঘটল। 8ই মার্চ জওহরলাল নেহেরু কংগ্রেসের সভাপতি হিসেবে বললেন যে পাঞ্জাবকে ভাগ করতে হবে, আর হয়তো এই ভাগাভাগি বাংলার ভাগ্যেও রয়েছে। ভাগ হয়েছে অখণ্ড বাংলাটা, মানে যে ম্যাপ সেই সময় ইংরেজ সরকার দিয়ে এবং তৎকালীন কেন্দ্রীয় নেতৃত্ব রাজি হতে যাচ্ছিলেন, এবং সুরাবদ্দী এবং যার নাম বললেন কলকাতার নেতা, তারা যেটা করতে চাইছিলেন তার মূল জায়গাটা ছিল যে ভারতবর্ষ থেকে ভাগ হওয়া সম্পূর্ণ বাংলাটা পাকিস্তানে যাবে, অথবা পাকিস্তানেও না গিয়ে একটা অন্য রাষ্ট্র হবে। এটাই তো তারা কিন্তু এই সম্পূর্ণ অখণ্ড বাংলাটা ভারতবর্ষের মধ্যে থাকবে সেটা বলেননি। তাই আগের অংশটা না বললে এটা একদম অসত্য বলা হয়ে যায়। আগের অংশটা হচ্ছে এটাই যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো কিংবা বিসি সিনহার মতো যারা, এবং মেঘনাথ সাহা, অধ্যাপক মেঘনাথ সাহা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং বিসি সিনহা, এরাই মূল ছিলেন যারা এই বাংলাটাকে ভাগ করে পশ্চিমবাংলাটাই এখানে রেখেছেন। যদি তা না হতো তাহলে আজকে
পূর্ব বাংলাতে মানে আজকের বাংলাদেশে যে অবস্থা হচ্ছে, এই পশ্চিম বাংলাটাকেও তাই সেই অবস্থা হতো। তাই আগের লাইনটা বলা প্রয়োজন যে যে সময় এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়রা বাংলাটা ভাগ করেছিলেন, তার আগে ঠিক হয়ে গেছিল যে অখণ্ড বাংলাটাই চলে যাবে পাকিস্তানে। তার জন্য তো জিন্না বলেছিলেন না যে আই হ্যাভ গট দ্য মথ ইটেন পাকিস্তান, পোকায় কাটা পাকিস্তান পেয়েছেন। এই পোকায় কাটাটা করেছিলেন এখানকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো মানুষেরা, এবং তারা দূরদর্শী ছিলেন বলেই এটা করেছেন। তা না হলে আজকের অবস্থাটা কিন্তু ওই বাংলাদেশের মানুষের যেমন হতো তেমন হতো। ইউনাইটেড বেঙ্গল বা অবিভক্ত বাংলা যে আন্দোলনটা করা হয়েছিল, সেটা বেঙ্গলকে পাকিস্তান নিয়ে যাওয়ার জন্য, বরঞ্চ উল্টো। শরৎ বোস, কিরণ শঙ্কর রায়, সুরাবর্দী, আপনার আরেকজন যে ফজলুল কাদের চৌধুরী, এরা যখন আন্দোলনটা শুরু করেছিলেন তখন তারা একটা প্রোক্লামেশন করেছেন, খুব সম্ভবত এপ্রিল মাসের 1947-এ। সেখানে তারা বলে দেন যে ইউনাইটেড বেঙ্গল বলতে তারা কি বলেন। প্রথমেই ছিল যে এটা সম্পূর্ণ একটা ইন্ডিপেন্ডেন্ট সোভারেন স্টেট হবে, অর্থাৎ স্বাধীন একটা রাজ্য হবে, রাষ্ট্র হবে, এবং সেই রাষ্ট্র ঠিক করবে ভারতবর্ষ কথাটা ব্যবহার করেছে, তারপরে ভারতবর্ষ থেকে আলাদা থাকছে, এবং পাকিস্তানের সঙ্গে আলাদা থাকছে, তাদের সঙ্গে তাদের সম্পর্কটা কি হবে, বহির্দেশের সম্পর্ক কি হবে, তারা ঠিক করবেন। সেখানে বলা হচ্ছে যে একটা নতুন কনস্টিটিউশন হবে, তার জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা বলা হয়েছে, এবং সবথেকে যেটা স্ট্রাইকিং সেটা হচ্ছে যার ভিত্তিতে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেক্টেড হবে সেটা কিন্তু বলা দেওয়া হচ্ছে সেপারেট ইলেকটোরেটের মাধ্যমে। জেনারেল ইলেকটোরেট থাকবে, অবশ্য কিছু কিছু সিট রিজার্ভ থাকবে। কাজেই এই যে আন্দোলনটা হয়েছিল এটা কখনোই কোনোভাবে বলা যায় না কোনো সম্প্রদায়কে ভিত্তি করে হয়েছিল, কোনো সাম্প্রদায়িক চিন্তাভাবনা থেকে হয়েছিল, বরঞ্চ এটা একটা স্বাধীন অসাম্প্রদায়িক আন্দোলন হিসেবে আমি দেখব, যেটার মাধ্যমে বাঙালি সংস্কৃতি, বাঙালি রাজনীতি, বাঙালি যে আমাদের রিচুয়াল, বাঙালি যে কাস্টম, বাঙালি যে তার সার্বভৌমত্ব, তার স্বাধীন চেতনা, সেটাকে রক্ষা করার একটা প্রক্রিয়া। আর আমরা আজ অনেকটাই বিস্তৃত হয়েছি যে মাউন্টব্যাটেন 28শে মে 1947 দুটি আলাদা ব্রডকাস্ট রেকর্ড করেছিলেন লন্ডনে। ব্রডকাস্ট এতে বলা হয়েছিল মোটামুটি যে পাঞ্জাব এবং বাংলা ভাগ হবে ধর্মের ভিত্তিতে, আর ব্রডকাস্ট বিতে বলা হয়েছিল যে বাংলার হিন্দু এবং মুসলমান নেতৃত্ব ঠিক করেছেন যে একসঙ্গে একটি কোয়ালিশন সরকার হবে, তাই বাংলায় এই ভাগাভাগি হবে না। মাউন্টব্যাটেন যখন ফিরে এলেন তখন দুজন নেতা কিন্তু বিরোধিতা করলেন ব্রডকাস্ট বির, একজন জওহরলাল নেহেরু এবং আরেকজন বল্লভভাই প্যাটেল। অনেকেই বলে যে দেশ ভাগ না হলে পরে ভালো হতো। আমি প্রায়ই বলি যে ঠিক আছে, দেশ ভাগ হয়েছে, আমরা হয়তো 1 কোটি 1.5 কোটি হিন্দু এখানে সংখ্যালঘু আছি, কিন্তু প্রায় 40 কোটি মুসলমান তো সংখ্যাগুরু হয়েছে। কারণ আমার তো মুসলমানের প্রতি বিদ্বেষটা যায়নি। আজকে যদি অবিভক্ত ভারত থাকতো কি হতো? আজকে 60 কোটি মুসলমান থাকতো, 100 কোটি হিন্দু থাকতো, এই 60 কোটি মুসলমান ধরেই সংখ্যালঘু হতো। 40 কোটি তো সংখ্যাগুরু হয়েছে, ওটা তো ক্ষমতার আনন্দটা পাচ্ছে। আমি না হয় সানাইওয়ালার দলে চলে গেছি, আমি কষ্টে আছি, ঠিক আছে, মেনে নিচ্ছি। কারণ কোরআন শরীফে একটা কথা আছে, তোমার যে বিপর্যয় এটা তুমি নিজে তৈরি করো। আমার আজকে যে বিপর্যয় এটা আমার পূর্বপুরুষের তৈরি করা বিপর্যয়, যেটা আমি সাফার করছি, ওই পাশে মুসলমানরা সাফার করছে। আচ্ছা, আমি তো এখানে আমি ভারতকে শ্রেষ্ঠত্ব দেবো না, বাংলাদেশকে নিকৃষ্টতা দেবো না। বাংলাদেশ একটা জায়গায় অন্তত ভালো আছে। যোগী আদিত্যনাথের মতন মানুষকে তো আর তারা এখনো রাষ্ট্র ক্ষমতায় বসায়নি। মহাত্মা গান্ধীর দেশে যদি যোগী আদিত্যনাথের মতন পুরোহিত যদি উত্তরপ্রদেশের মতন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারে, এর চেয়ে বড় লজ্জার তো আর কিছু নেই। বাংলাদেশে এখনো সেই লজ্জায় আমাদের ফেলেনি।
বন্দি করলা খুশির মাঝারি লালে ধলায় বন্দি হইলাম পিঞ্জিরার বাজারে রে কান্দে হাসন রোজার মন ময়নায় রে পিঞ্জিরায় হামাইয়া ময়না চটর পটর করি রে ময়নায় চটর পটর করি মজবুত পিঞ্জিরা ময়নায় ভাঙ্গিতে না পারে রে কাঁটা তার দেয়াটাকে আমি কিছুতেই শর্ট করতে পারি না। কাঁটা তার হিটলার দিত, নাৎসিরা দিত, কাঁটা তার সেখানে তো আটকে মারত। আমাদের এই কীরকম ব্যবস্থা যে হয়ে যাবে কাঁটা তো দিয়ে রাখবো, আর কাঁটা তার দিয়ে কিছু হবে? কোনো পক্ষেরই কোনো উপকার কিছু দেখছি না আমি। ইন্ডিয়া যদি ডিসাইড করে কিছু, কাঁটা তারে কি আটকাবে? আমরা যদি ডিসাইড করি কিছু, কাঁটা তারে আমরা কি আটকাবো? বাড়তি কোনো কিছু তো হচ্ছে না। আর ওপারে যেটা হয়েছে, মানে এপারে অ্যাকচুয়ালি ধর্মগতভাবে মুসলিমদের উপর সেইভাবে কোনো আক্রমণ বা সেই রকম সন্ত্রাস কিন্তু হয়নি, কিন্তু ওপারের হিন্দুদের যেটা হয়েছে সেটা কিন্তু ধর্মগত একটা সন্ত্রাস হয়েছে, যেটা পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স আমি বলেছি 30% থেকে আজকে 8%। পাকিস্তানে তো এখন 3-4% আছে, কিন্তু তার ঠিক নাই। ইস্ট পাকিস্তান বলে যে ভূখণ্ডটা, সেখানে আপনার মানে 4 কোটি লোকের মধ্যে 30% হিন্দু ছিল। এখন বর্তমান সংখ্যা আছে 11 to 12%। কিন্তু এখন আবার জনসংখ্যাটা মনে করেন, এই জনসংখ্যাটা তখনকার সমান কিন্তু 10%। মানে তখন যদি 1 কোটি লোক থাকে, এখন কিন্তু 2 কোটির মতন সংখ্যালঘু হিন্দু আছে, কিন্তু 10%। হিন্দুদের যত ফেস্টিভ্যাল তো দেখবেন, আমরা একটা দেখি যে মানে অর্থ দিয়ে হেল্প করে আমাদের, মানে ডোনেশনের 1/3% মুসলিম। মানে আমরা যদি 1 লক্ষ টাকা কালেকশন করি, তখন 35,000 টাকা মুসলিম লোকেদের অবদান, আর পার্টিসিপেশন হচ্ছে 90%। মানে শিশু থেকে আরম্ভ করে বড়রা, বয়স্ক, আবাল বৃদ্ধ বনিতা মনে করেন আমাদের ফেস্টিভ্যালে আসেন, এবং না আসলে আমাদের কিন্তু অনুষ্ঠান শুদ্ধ হবে না। লাগাতার একটার পর একটা হিন্দু গ্রাম ধ্বংস হচ্ছিল, মায়ের সামনে মেয়ে, মেয়ের সামনে মা ধর্ষিতা হচ্ছিল। তার ছবিটা কিন্তু আমাদের এখানকার সাংবাদিক বা কোনো জায়গার সাংবাদিক দেয়নি। আমি অত্যাচারের 10 বছরের মধ্যে একটা ফেলানির ঘটনা, আর 10 বছরের মধ্যে প্রত্যেক সপ্তাহে বাংলাদেশের কোনো না কোনো গ্রামে একটা না একটা হিন্দু মেয়ে ফেলানির মতো অবস্থা হচ্ছে। সেই যে হিন্দু মেয়েরা প্রতি সপ্তাহে ফেলানির মতো তাদের পরিণতি হচ্ছে, সেটা কিন্তু সংবাদ মাধ্যমে উঠে আসছে না। সব পুজোগুলোই ভালোভাবে হয়েছে। আমাদের এই রাজশাহীতে কখনো পূজা ইয়েতে কখনো কিছু হয়নি। আমাদের বিশেষ করে গোয়ালিয়া থানা থেকে শুরু করে এই মিলে সব মিলে তো বাজারের এইটুকু সব থেকে ভালো হয়। বেশি, আরো বেশি। এইটুকের ভিতরে 15-16টা এই সাহেববাজার থেকে, থানার মোড় থেকে এইটুকুর ভিতরে। আপনারা তো খুশি? হ্যাঁ, খুশি হব না? পূজা হয় আমাদের, এটা আনন্দ, আরো বেশি আনন্দ হয়েছে যে বছর থেকে কীর্তন এখানে শুরু হয়েছে। দেশ বলতে দুটো জিনিস থাকে, একটা জনগণ আর একটা সরকার। জনগণের মধ্যে তো কোনো খারাপ সম্পর্ক কোনো সময় থাকে না, কেন এক দেশে কোন গ্রামে কোন শহরে কে থাকে আর আরেক দেশে শহরে গ্রামে কে থাকে, তার মধ্যে তো কোনো স্বার্থের দ্বন্দ্ব থাকার কথা নয়। দ্বন্দ্ব তো তৈরি করে সরকার, দুই দেশেরই সরকার বা যে কোনো দেশের সরকার। এবং আমি আবারও বলছি যে দুটো ভিন্ন রাষ্ট্রের অর্থনৈতিক কারণের জন্য এদিক থেকে ওদিকে আসা, এটা কিন্তু UNHCR উদ্বাস্তু বলে না, অনুপ্রবেশকারীই বলে।
ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিজ, এরা এই অন্য রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে অর্থনৈতিক কারণে যারা আসছেন তাদের উদ্বাস্তু বলেন না, অনুপ্রবেশকারী বলেন। তাহলে যে কারণেই হোক না কেন ওখান থেকে অত্যাচারিত হয়ে যারা আসছেন তারাই উদ্বাস্তু। ভারতের আইনে কোথাও বলা নেই যে ওদেশ থেকে এদেশে আসলে বা এদেশ থেকে অন্য দেশে গেলে সেখানে গুলি করার এখতিয়ার আছে। আইনে বিএসএফ অ্যাক্টে নেই, ক্রিমিনাল প্রসিডিওর কোডে নেই, অন্যান্য যা আইন আছে পুলিশ অ্যাক্টে নেই 1861, কোথাও এগুলো বলা হয়নি। একজন ভারতবাসী নেপালে দিব্যি চলে যেতে পারবে, একটা নেপালি ভারতে দিব্যি চলে আসতে পারবে, একটা ভারতবাসী ভুটানে থিম্পুতে চলে যেতে পারবে, ভুটান থেকে একটা মানুষ দিব্যি এখানে চলে আসতে পারবে উইদাউট পাসপোর্ট, উইদাউট ভিসা, বন্ধু রাষ্ট্র। আর বাংলাদেশে কেন না? আমরা আমাদের বাঙালিদের বুকের ওপর দিয়ে এরকমভাবে চিড়ে দিয়েছো, তুমি একখানা মানচিত্র করে দিয়েছো। 2003 সালে যখন অটল বিহারী বাজপেয়ী ক্ষমতায়, তখন এই নাগরিকত্ব আইনটা একটা বড় রকমের সংশোধন হয়েছে। তাতে অনুপ্রবেশকারী কারা তার একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। তাতে বলছে বিনা পাসপোর্টে যারাই এসেছে অথবা পাসপোর্টে এসেও ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে থেকে গেছে সবাই অনুপ্রবেশকারী, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবাই। ফলে বিজেপি এই আইনটা করেছে, এটা কিন্তু কংগ্রেসের আমলে হয়নি বা অন্য কোনো সরকারের আমলে হয়নি, কিন্তু গ্রামে গঞ্জে মানুষকে ভুল বার্তা দিচ্ছে, মিথ্যে কথা বলছে। দেখেন, আমাদের প্রধানমন্ত্রী এখানকার নির্বাচনী জনসভায় এসে সবসময় বা বেশিরভাগ সময়ে এই অনুপ্রবেশের ইস্যু নিয়ে তিনি কথা বলেন। তিনি ক্ষমতায় আসলে বা তারা ক্ষমতায় আসলে অনুপ্রবেশ রোধ করবেন, এখান থেকে বেছে বেছে তাদেরকে বাদ দেবেন। অথচ মুসলমানদেরকে ক্ষমতাহীন করার জন্য কি চক্রান্ত চলছে? আমরা এক দু বছরের আগের হিসাব আপনারা দেখুন, হঠাৎ করে মুর্শিদাবাদে একটা সার্কুলার দিয়ে দেওয়া হলো ডিএমের পক্ষ থেকে যে ভোটার কার্ড সংশোধন করা হচ্ছে, 1 সপ্তাহের মধ্যে আপনাকে কমপ্লেন করতে হবে যদি ভোটার লিস্টে আপনার নাম না থাকে। হঠাৎ করে বেছে বেছে যারা মুর্শিদাবাদ থেকে গুজরাটে কাজ করে, মুর্শিদাবাদ থেকে দিল্লি, ব্যাঙ্গালোর, বোম্বে বিভিন্ন জায়গায় কাজ করে, তাদের মধ্যে 1 সপ্তাহের নোটিশ পেয়ে সেখান থেকে এসে ভোটার লিস্টে তার নাম আছে কিনা দেখে আবার কমপ্লেন করে যাওয়া, এটা কখনোই সম্ভব নয়। এটাই ব্লুপ্রিন্ট, যে মুসলমানদেরকে ডিভোটার করে দেওয়া, তাদেরকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেওয়া। আজকে ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে, তারপরের দিন তাদের আইডেন্টি নিয়ে কোশ্চেন চিহ্ন করে দেওয়া হবে, তারপরের দিন বলে দেওয়া হবে এরা সব বাংলাদেশি। গত আদমশুমারিতে আর তার আগের আদমশুমারির এতে এই সব জেলাগুলোতে ডেমোগ্রাফি কিভাবে চেঞ্জ হয়েছে, কিভাবে পরিবর্তিত হয়েছে, হিন্দুর সংখ্যা কিভাবে কমেছে। তাই এটা দেখলে এর ভয়াবহতা বোঝা যায়। প্রত্যেকটা জেলা দেখুন, সীমান্তবর্তী যে জেলাগুলোতে আছে, তার গত আদমশুমারি, তার আগের আদমশুমারিতে হিন্দুর সংখ্যা, ওই যে গ্রামগুলো সীমান্তের একেবারে কাছের গ্রামগুলো, তাতে হিন্দুর সংখ্যা কিভাবে কমেছে। আর সরকারি তথ্যের মধ্যে হিন্দুর সংখ্যা কমেছে। আমি একটা সংখ্যা বলা, অন্য একজন একটা সংখ্যা বললেন, সেটা নিয়ে মারামারিতে খুব লাভ নেই। তাই যেটা একেবারে পরিষ্কার করে স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে ওখান থেকে হিন্দুর সংখ্যা একেবারে অবলুপ্তির জায়গাতে যাচ্ছে ওই জেলাগুলিতে, সেটা সরকারি তথ্যের মধ্যেই আছে। আর এর থেকেও বড় বিষয় যেটা আমি খাগড়াগড়ের কথা বলে বললাম, যে এই অনুপ্রবেশের আজকের ভয়াবহতাটা আরও বেশি করে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যে এই অনুপ্রবেশকারী যে জিনিস, যেটাকে আমরা যে কোনো কারণের জন্যই হোক, রাজনৈতিক লাভের জন্য, অন্য কোনো কারণে, এটা আমরা উপেক্ষা করছি। এই উপেক্ষার ফলই হচ্ছে খাগড়াগড়ের ওই ঘটনা। এই দুটো রাষ্ট্রের মধ্যে এরকম সন্ত্রাসবাদীদের অবাধ আনাগোনার মূল জায়গাটা হচ্ছে অনুপ্রবেশের ব্যাপারে আমাদের অবজ্ঞা। আমাদের ভারতবর্ষের মুসলিম জনসংখ্যার যদি আপনি 2011 সেন্সাস সামনে রাখেন, তাহলে দেখবেন গোটা ভারতবর্ষের গড় মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হারের তুলনায় পশ্চিমবঙ্গের গ্রোথ রেট, মুসলিম গ্রোথ রেট কম। যদি অনুপ্রবেশ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে হতো, স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গেই হবে। পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে মুসলমান এসে দিল্লিতে চলে যাবে না, উত্তরপ্রদেশে চলে যাবে না, পাটনায় চলে যাবে না, তারা পশ্চিমবঙ্গে আসবে। তাদের সাংস্কৃতিক মিল আছে সেখানে, ভাষাগত মিল আছে সেখানে। তো আমরা দেখছি যে 2011 সালের সেন্সাসে ভারতবর্ষের মুসলিম গ্রোথ রেট যেখানে 13% ছিল, 13%, সেখানে পশ্চিমবঙ্গের গ্রোথ রেট হচ্ছে 9%। যে অনুপ্রবেশ পশ্চিমবঙ্গে ঘটছে না তা নয়,
কিন্তু পশ্চিমবঙ্গে মুসলিম অনুপ্রবেশ ঘটেনি। যে মুর্শিদাবাদের যত পিছিয়ে পড়া মানে সম্প্রদায় হচ্ছে মুসলমানরা, এখানকার হিন্দু কমিউনিটির যারা আছে তারা সবাই শিক্ষিত, প্রায় শিক্ষিত এবং তারা চাকরিতে বেশি। স্বাভাবিক কারণে এখানকার যারা হিন্দু কমিউনিটির ছেলেরা চাকরি পেয়ে অন্য অন্য জেলায় চলে গেছে, কলকাতায় চলে গেছে, স্বাভাবিক কারণে ওদের জনসংখ্যা কম হবে। কিন্তু অনুপ্রবেশ ঘটে এখানে হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন বলে আমি মনে করি। কারণ আপনারা যে দেখবেন যে যতগুলো আমাদের এই দেবীপুর থেকে পার্শ্ববর্তী যত গ্রাম আছে, তারা ওই পার থেকে যারা এসেছে তারা সকলেই হিন্দু। মুসলিমরা তো এখানে এই পার থেকে ওপারে চলে গেছে। এবং স্বাভাবিকভাবে যে প্রশ্নটা আপনারা করছেন যে এখানে জনসংখ্যা বৃদ্ধি মুসলমানদের হলো কেন, ওই একটাই কারণ। এখন একবার দেখবেন যে সব লোকালিটিতে যে মুসলমানরাই চলে যাচ্ছে আর হিন্দুরা এখান থেকে বেঁচে চলে যাচ্ছে। আমি আর একটা কথা বলি যে আমি যে এখানে পাশে একটা জমি কিনেছি, সে হিন্দুর জমি, তো সে তো এখান থেকে বিক্রি করে বাইরে চলে গেছে। এইরকম করে তারা সুইটেবল জায়গাতে তারা চলে গেছে, কল্যাণী চলে গেছে, তারা নদিয়ায় চলে গেছে, তারা বর্ধমান চলে গেছে, বিভিন্ন জায়গায় তারা চলে গেছে। স্বাভাবিক কারণে অনুপ্রবেশ ঘটেছিল হিন্দু জাতিরা, তারাও কিন্তু এখানে সুইটেবল না মনে করে তারা বিদেশে পাড়ি দিয়েছে। এই জন্যে মুসলিমদের জনসংখ্যা এখানে বেশি এবং হিন্দু ভাইদের জনসংখ্যা কম। এখানে যেসব হিন্দু এবং মুসলিম ভাইদের যে অনুষ্ঠানগুলো হয়, সেই অনুষ্ঠানগুলো আপনি দেখতে পাবেন পাশে একটা আছে মস্তরাম বলে, যেখানে প্রতি বৈশাখ মাসের মঙ্গলবারের মেলা হয়, তার 80 থেকে 90% মুসলমানরা অংশগ্রহণ করে। আমার পাশে একটা মন্দির আছে, দেখবেন 100 মিটারের দূরত্বে, এই নটিয়ালের 100 মিটার দূরত্বে মন্দির আছে, আবার মসজিদ আছে, আর মসজিদের পাশেই গর্তে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। তাহলে সম্প্রীতি এখানে আছে, সম্প্রীতি নষ্ট হয় না। কিন্তু এই দেশের জনগণের মধ্যে দেখবেন যে এই জনগণের মধ্যে কিন্তু কোনো রকম যে সাম্প্রদায়িকতার যে বিদ্বেষ, এটা কিছুই নাই। এখানে হিন্দু মুসলমান সমানে থাকে এবং সামাজিকভাবেও যেভাবে মেলামেশা করে, আপনার ওখানে কিন্তু সেভাবে মেলামেশা করে না। হিন্দু মুসলমান মেলামেশা সেটা করে না। অনেক বাড়ি আছে কলকাতায় গেলে যে তারা একটা মুসলমান এসছে মনে করে। আমি তো এ ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব আমার নাই। যেখানে আমি সাম্প্রদায়িকতা দেখি সেখানে আমি তার বিরোধিতা করি। কলকাতায় গিয়ে দাদা দাদা করব, এটা আমি করি না। কাজে এটা খুব পরিষ্কার অনেক জায়গায়। এখানে কিন্তু কোনো জায়গায় আপনি দেখবেন না। কলকাতায় আমরা যাদের সাথে মিশি তাদের মধ্যে তো সাম্প্রদায়িক সেখানে নাই, কিন্তু অনেক রিপোর্টিং হয় যেটা বোঝা যায় যে একটা জায়গায় গেলে এখানে বাড়িতে মুসলমান এসছে। কিন্তু এখানে কারো বাড়িতে কোনো হিন্দু গেলে কেউ যে মনে করে তার বাড়ি হিন্দু এসছে, এটা কিন্তু নাই। এবং সামাজিক পর্যায়ে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে মেলামেশা ইত্যাদি মানুষের মধ্যে কিন্তু এখানে সাম্প্রদায়িকতা কিছু। এই যে যায় আর কি, এটা তো অনেকটা অর্থনৈতিক কারণে যায় এবং এখনও যে যাচ্ছে সেটা অর্থনৈতিক কারণেই। শুধু যে ভারতে যাচ্ছে তা না, দুনিয়ায় সব জায়গায় তারা যাচ্ছে। তারা মালয়েশিয়া যাচ্ছে, তারা থাইল্যান্ড যাচ্ছে, তারা চলে যাচ্ছে আমেরিকা, তারা মধ্যপ্রাচ্যে চলে যাচ্ছে। ভারত পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতে যাচ্ছে, যেতেই পারে। কিন্তু তাদেরকে টেরোরিস্ট বলা যেটা হচ্ছে যে টেরোরিস্ট, তারা কেউ কেউ হয়তো টেরোরিস্ট যাচ্ছে সেখানে, টেরোরিস্ট যেতে পারে। কিন্তু ভারতে যে হোমগ্রোন টেরোরিস্ট নাই, আরএসএস যেখানে আছে, হিন্দু মহাসভা যেখানে আছে এবং যেখানে টেরোরিস্টরা এখন আপনার যে ক্ষমতায় রয়েছে, গান্ধীজিকে যারা খুন করেছিল তারাই তো আজকে দিল্লিতে বসে আছে। যিনি আমি দায়িত্ব মোড়াতে আছে সীমা জনকল্যাণ সমিতি, আমি এই সংগঠনের মুর্শিদাবাদ জেলার প্রেসিডেন্ট। আমাদের এই অর্গানাইজেশনটা অল ইন্ডিয়া বেসিস অর্গানাইজেশন, যে যে স্টেটে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার আছে সমস্ত স্টেটেই আমাদের অর্গানাইজেশন আছে। তো আমাদের এখানে পশ্চিমবঙ্গে আমাদের দুটো ভাগ হয়েছে, সাউথ বেঙ্গল আর নর্থ বেঙ্গল। আর আমরা ওয়েস্ট বেঙ্গল সাউথে আমরা পড়ছি।
তো এখানে আমাদের যিনি প্রেসিডেন্ট আছে তিনিও বিএসএফ এর সাথে সংযুক্ত, রিটায়ার্ড ডিআইজি মিস্টার দীপক চক্রবর্তী। আমি মুর্শিদাবাদ জেলার মূলত কাজটা দেখাশোনা করি। আপনাদের মূল কাজটা কি? মূল কাজটা হলো সীমান্তে যেটা এখন ভারতবর্ষের সব থেকে জ্বলন্ত ইস্যু, সেটা হলো অনুপ্রবেশ। এবং এই অনুপ্রবেশের ফলে আমাদের একটা জনতাত্ত্বিক পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন মুর্শিদাবাদ এলাকায় হিন্দুর সংখ্যা কমে যাচ্ছে, এটা একটা জনতান্ত্রিক পরিবর্তন। এটা প্রায় জেলাতেই কমছে, সীমান্ত ভিত্তিক যেসব জেলা। আর ওই পার থেকে যারা অনুপ্রবেশ করে এপারে আসছে তারা সবই যে উগ্রপন্থী তা না, তারা কিছু আসছে সাধারণ মানুষ, তারা লেবার খাটা মানুষ, তারা এপারে চলে আসছে। আর এই সুযোগে কিছু উগ্রপন্থী এক্সট্রিমিস্ট অর্গানাইজেশনের সদস্য এদের সাথে ইন্ডিয়াতে এসে তারা বিভিন্ন নাশকতা কাজ করছে এবং তাদেরকে সাপোর্ট দিচ্ছে আমার এই সীমান্ত এলাকারই কিছু দালাল, কিছু তাদের অর্গানাইজেশনের সাথে যুক্ত, যেটা আজকে এখন যেটা বলতে গেলে অল ইন্ডিয়া বা এখন গোটা ওয়ার্ল্ডে যে এক্সট্রিমিস্ট ইসলামিক অর্গানাইজেশন, তাদের কাজ এবং তাদেরকে সাইড থেকে সাপোর্ট দেওয়া সীমান্ত এলাকারই কিছু মানুষ দিচ্ছে এবং তাদের সাহায্যেই তারা এপারে আসছে এবং এদেরকে এখানে শেল্টার দিয়ে রেখে আবার উপরে পাঠিয়ে দেওয়া হয়। তো আমাদের মূলত কাজ হচ্ছে বাংলাদেশ থেকে যেসব মানুষ আসছে তাদেরকে বন্ধ করা। সীমান্তের মানুষের আগে আমরা দেখেছি সীমান্তের মানুষের সামনে দিয়ে বাংলাদেশের মানুষ চলে গিয়েছে, তারা কিছু জিজ্ঞেস করেনি। কিন্তু আমরা এখন বলছি বাংলাদেশ থেকে কোনো মানুষ যদি আসে আমরা বুঝতে পারি, সাথে সাথে প্রশাসনিক বিএসএফ বা থানা বা পুলিশ তাদেরকে জানানো যে এইভাবে ওখানে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে। সীমান্তের যারা চাই যে আমরা ভারতবর্ষের সন্তান, এই দেশটা আমাদের দেশকে বাঁচাতে হবে, এই যারা চাবে তারাই আমার সংগঠনে আসতে পারবে। এবং আমরা ভারতবর্ষকে আমরা মা হিসাবে কল্পনা করি, ভারত মাতা বলি। যারা নিজেকে ভারত মাতা সন্তান হিসাবে পরিচয় দেবে এবং যারা চাইবে যে আমরা ভারত মায়ের কোনো ক্ষতি হতে দেব না, তাদের প্রত্যেকে আমাদের সংগঠনে স্বাগত। ভারতের প্রধানমন্ত্রী যিনি নরেন্দ্র মোদী, তার দুটি বক্তব্য আমি তার নির্বাচনের আগে, আমি যেহেতু তখন ওই নির্বাচনটা মনিটরিং করছিলাম, ফলে তার আগে আমি দুটো বক্তব্য শুনেছিলাম জনসভায় দেওয়া, একটি আসামে, একটি কলকাতায়। এবং উনি একদম বলছিলেন যে আসলে এই বাংলাদেশিদের কারণে ভারতের মানুষ চাকরি থেকে, শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কারণে। তো বিষয়টি আমার ব্যক্তিগতভাবে মোটেই ভালো লাগেনি এই কথাটি। যদি সত্যি সত্যি এইরকম ঘটনা ঘটে থাকে তাহলে ভারতের জনসংখ্যা সেটি তো যে স্ফীতি হওয়ার কথা সেটি হয়েছে কিনা এটি ভারতকেই নির্ধারণ করতে হবে। দ্বিতীয়ত, এখানে সীমান্তরক্ষী বাহিনী আছে এবং আমরা যথেষ্ট শ্রদ্ধা সঙ্গেই বলতে চাই যে তারা তাদের দায়িত্ব নিশ্চিতভাবেই পালন করছেন। যদি না করে থাকেন, সেই রাষ্ট্রের নিজ নিজ রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে সেটি পালন করতে দেয়া। এখন যখন কখনো কখনো এই ভারতে এই ধরনের অভিযোগ ওঠে, তখন এই প্রশ্নটি আমাদের করতে ইচ্ছে করে যে তাহলে কি সীমান্তরক্ষী বাহিনী তাহলে কি করছেন, ওখানে কি কোনো গলদ আছে তাহলে? কিন্তু আসলে ব্যাপারটি সেরকম নয়। এবং এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এটার পেছনে একটি রাজনৈতিক বক্তব্য আছে। আসলে এটি রাজনৈতিক বক্তব্য ছাড়া অন্য কিছু আমার কাছে মনে হয় না। আমি যে অঞ্চলে আছি সেটা 96 খান বলে পরিচিত। 96টা গ্রাম মূলত নমশূদ্র অধ্যুষিত এলাকা। আজ পর্যন্ত সেখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা হয়নি, কিন্তু তা সত্ত্বেও সেখানকার প্রায় অর্ধেক মানুষ চলে এসেছেন, আজও আসছেন। এইটা তো একটা সমস্যা আছে যে ইন্ডিয়াতে আমি চলে যাব, কিন্তু মুসলমান অত্যাচারের যে কথা বলা হয় এইটা দেশ ত্যাগ করার জন্যে যথেষ্ট কারণ নয়। ধরুন হিন্দুরা যে রেটে মাইগ্রেট করে চলে গেছে, এমনিতে তো তারা মাইগ্রেট প্রথমত হচ্ছে 1947-এ তো অগাস্ট মাসের আগেই যেতে আরম্ভ করেছে। এবং সেটা যেটা হচ্ছে পরিষ্কার, এটা হচ্ছে আপনার অশোক মিত্র ছিলেন যে আপনার আইসিএস সেন্সাস কমিশনার, উনি ওনার বইতেও লিখেছেন কিভাবে এখান থেকে যে হিন্দুরা মুসলমানের অধীনে আর থাকা যায় না বলে চলে গেছে। উনিই লিখেছেন অশোক মিত্র কিভাবে মুন্সিগঞ্জে ছিলেন, উনি তো দুর্ভিক্ষের সময় 43 সালে, সে মুন্সিগঞ্জের লোক কিভাবে গিয়ে তাকে বলছে যে মুসলমান
থাকা যায় না, ওখানে মুসলমানদের অধীনে থাকা যায় না। এই একটা জিনিস থেকে হচ্ছে যে প্রথমত একটা যাকে বলে মাইগ্রেশন হয়েছে অগাস্টের আগে থেকেই, তারপরে চলছে। তারপরে যেটা হচ্ছে আরেকটা, এখান থেকে ইস্ট বেঙ্গলের এসব অনেক পলিটিশিয়ান ওখানে চলে গেছে নিজেদের কনস্টিটিউয়েন্সি খাড়া করার জন্য, ওইখান থেকে এখানকার হিন্দুদেরকে আয় 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 করে নিয়ে গেছে ক্রমাগত, এখান থেকে কিন্তু চলে যাচ্ছে, কেননা ওইখানে যাওয়ার জায়গা আছে। ওই যে বললেন, নরেন্দ্র মোদীও বলেছে যে এখান থেকে যারা হিন্দুরা যাবে তারা শরণার্থী, মুসলমান গেলে টেরোরিস্ট। তাহলে ওইখানে তুমি যখন যারা চলে যাচ্ছে তাদের জন্য বন্দোবস্ত করছো আর কি, তখন এখান থেকে তো মাইগ্রেশন হবেই। এখানে যদি সেরকম ব্যবস্থা থাকতো তো ওখান থেকেও লোকজন কিছু চলে আসতো। ষড়যন্ত্র আমি বলবো এটাকে, যে দেশ ছাড়া চলে গেছে। আমার কিন্তু একটা ক্ষোভ তাদের বিরুদ্ধে কাজ করে। ওখানে গিয়েও তো স্ট্রাগল আছে, এখানেও সামাজিক রাজনৈতিক স্ট্রাগল আছে। তা আমরা আমার জন্মভূমিতে বসে আমরা কেন সবাই মিলে সেই যুদ্ধটা কেন করলাম না? এখানে যে সংখ্যায় লঘু বানিয়ে দেওয়া হলো একটা অংশ, আপনারা জানেন হিসাবটা, আমি পট করে বলতে পারছি না, যে আমরা অর্ধেকেরও কম নেমে এসছে, সবাই চলে গেছে দেশ ছেড়ে, ওপারে তারা চলে গেছে। এই যাওয়াটাকে আমি কোনো অবস্থাতে সমর্থন করি না। আমার মনে, আমি সবসময় বলি, আমার বক্তব্যের মধ্যেও আমি সবসময় বলি যে এই যুদ্ধটা তো এইখানে বসে আমাদের করা উচিত ছিল, তাই না? ওখানে আমরা পরের দেশে গিয়ে সেই আর এক পক্ষকে, আমার শাশুড়ি মায়ের ভিতর দিয়ে যেটা উঠে আসলো যে এখানে এসে ওনাদেরকে গটি বলা হয়েছে, এখান থেকে ওরা যারা গিয়েছে বাঙাল, এই গটি বাঙালের ভিতরে যে ইনার যে সামাজিকভাবে হয়তো নেই, কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য কিন্তু থেকেই যাচ্ছে। এটা আপনিও স্বীকার করবেন, আমিও স্বীকার করছি, এইটা কিন্তু রয়ে গেছে। এটা কিন্তু মুছতে পারিনি, আমাদের মানে ভালোবাসার কথা দিয়েও কিন্তু এটা কিন্তু মুছেনি। ওনারাও ভোলেননি এইখানের যন্ত্রণার কথা, ওনারাও ভোলেনি ও পাশের যন্ত্রণার কথা। আমার মাদেরকে দীর্ঘশ্বাস ফেলতে দেখেছি, বাবাদেরকে দেখেছি, ওই পার ফেলে তাদেরকে 47-এ এপার চলে আসতে হয়েছে। এখনও তারা বেঁচে আছে। এই নদীর পাড়ে আমার মা আসলে কিন্তু ওই পার তাকায়, একটা শূন্য দৃষ্টি দেখতে পাই, কারণ এটা সত্য, তার জন্মস্থান কিন্তু ওই পার। সুতরাং যখন একজন জন্মস্থান ছেড়ে আরেকটি জায়গায় চলে আসে, এই কষ্ট এবং এই যন্ত্রণাটা আমরা ঠিক বুঝবো। এখন এই যে মাঝখানে কাঁটাতারের বেড়াগোটা যে দিয়ে দেওয়া হচ্ছে, এইটাতে কি ভয়ঙ্কর ঘটনা ঘটছে যে আগে আমি ওই মানুষটি ওপারে চলে যেত এবং ওই মানুষের ওপারে যারা মানুষগুলো থাকতো তাদের সাথে তার একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। দুই দেশের মধ্যে এত পার্থক্যটা তারা বুঝতো না যে ওরাও বাঙালি বা আমরাও বাঙালি, বা আমরাও মানুষ ওরাও মানুষ। এখন একটা কাঁটাতারের বেড়া দিয়ে একটা হৃদয়ের মধ্যে মাঝখানে একটা টুকরো করে দেওয়ার মতো অবস্থা, যে না তুমি বাংলাদেশি, আমি ভারতবর্ষের মানুষ। এই যে ব্যবধানটা মানে করে দিল, এতে কি হলো, এর ফলে কিন্তু সংকট কমবে কি, আমার তো মনে হয় আরও বাড়বে। কারণ হচ্ছে আস্থাটা নষ্ট হয়ে যাবে, বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে যাবে। ফলে হবে কি, আমি বিশ্বাস করব না ওই পারের মানুষকে, ওরা হয়তো বিশ্বাস করবে না আমাদের এই পারের মানুষকে। এই যে মাঝখানের যে একটা দারুণভাবে যে একটা ব্যবধান ঘটিয়ে দিচ্ছে, একটা কাঁটাতারের সীমান্ত, একটা বেড়া দিয়ে দুই বাংলাকে আলাদা, শুধু না আলাদা করা হয়েছিল, কিন্তু এখন মানুষটাকে আলাদা করে ফেলা হচ্ছে। প্রথমত ভারত সরকার কাঁটাতারের বেড়া দিয়ে কাদেরকে ঘিরেছেন, এই প্রশ্নটা আমার মনের মধ্যে বারবার করে, যেদিন থেকে শুরু হয়েছে কার্যক্রমটা সেদিন থেকে আমাকে ব্যথা দেয়, পীড়া দেয়। তো প্রথমে যে মূল কথাটা আছে, যে চিন্তা ভাবনাতে কাঁটাতারা বেড়া দেওয়া আছে, সেই চিন্তা ভাবনাটা হচ্ছে ভ্রান্ত। ইভেন 90 দশকে যখন আমার দাদি মারা যান, তখন আমরা এই দেশ থেকে অনেকেই, আমার দাদি, আমি শুনতে পেয়েছি রাত্রেবেলা গভীর রাতে যে আমার দাদি পরলোক আছেন। দাদি আমার পূর্বপুরুষের, আমার পূর্ব তাকে দেখার শক্ত আছে। আমরা মোটরসাইকেলে করে বর্ডারে চলে গেছি। আমার ওপার থেকে আমার ভাইরা, আমার ভাই, আমার ফুফাতো ভাই, চাচতো ভাই যারা আছেন ওপারে, তারাও বাইক নিয়ে এসছেন। আমরা কোনো রকম ফর্মালিটিস ছাড়াই এবং কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই, এখনও আমাদের বর্ডার গার্ড আছে, তখনও বিএসএফ ছিল, আমাদের তখন বিডিআর ছিল, এখন বর্তমানে বর্ডার গার্ড। তখনও কিন্তু দুই দেশের সীমান্তরক্ষী ছিল, কিন্তু মনে হয়নি একবারও আমার যে সীমান্তে কোনো সীমান্তরক্ষীরা সীমান্ত রক্ষা করছে। কারণ সম্প্রীতিতে এতই বেশি, এতই ভালো আন্তরিকতার সাথে ছিল। আমি মনে করি এখনো আছে। বিভাজনটা হচ্ছে মনের মধ্যে, যে এই দুই দেশে, আমার দেশ এবং পাশে ভারতবর্ষের যারা এর পৃষ্ঠপোষকতার দায়িত্ব নিয়েছেন, রাষ্ট্র পৃষ্ঠপোষকতার দায়িত্ব নিয়েছেন, বিভাজনটা তাদের মধ্যে।
হিন্দু হইতে গেছি। কি মনে হবে যে কাজ যাতে পা উঠে চড়ে এসেছে তার দেখে কি লাভ আছে? আবার যেখানে থাকতে হবে সেখানে তার গুণ গাইতে হবে, তার ওখানে খাইতে খাইতে হবে। এখন আমি উপরে চলে এসেছি, এরপরে এসে আমি বেলা করতে যাবো, তাহলে কি আমার থাকবে? এখানে কর্ম করে খেতে হবে। অপমান কি লজ্জাজনক আমাদের জন্য। হ্যাঁ, আগে তো তার কাছে বেড়া ছিল না, এখন ওরা দেশ প্রভাবশালী হওয়াতেই মানে বিভিন্ন ধরনের যখন যেটা করছে তখন সেটাই চলছে। এটা তো আমাদের এখানে গোটাটাই হয়তো ঘিরে দিয়েছে। তো হলো মুসলমান রাষ্ট্র, ওটা হলো হিন্দু রাষ্ট্র, আপন আপন সবাই টান টান দিই। একজন হিন্দু গেলে ওখানে যদি যায়, হ্যাঁ, ওরকম যে ওকে যে খুব টর্চার কি নির্যাতন, এটা করবে, এটা আমার বিশ্বাস। কিন্তু একটা মুসলমান যদি বিএসএফের হাতে ধরা পড়ে, ওই কিন্তু ছাড়বে না, ওই মায়েরা তক্তাবে নিজে। যেমন সাধারণ মানুষের ক্ষেত্রে সীমান্তবর্তী গ্রামগুলিতে যেটা, সে ভাগটা তারা বুঝতো না, কিন্তু কাঁটাতার বুঝিয়ে দিল যে না, তোমরা দুই রাষ্ট্রের নাগরিক, তোমরা ইচ্ছে করলেই মিলতে পারো না বা মিশতে পারো না। একটা লক্ষণ রেখা মানুষের মনের মধ্যে তৈরি করে দিয়েছে অলরেডি। এমনি ধরলেন একটা গুজব লুটায়নি, একটা গুজব ধরলেন যে মানুষের মুখে তো আর কারোর হাত দেওয়া যায় না, কে কখন কুন্ডি বইতে থেকে বুইলি বসে যা তা ঠিক নাই। হ্যাঁ, আজকাল তো পার্টিরও অভাব নাই, আর দুর্নাম ছড়ানিরও অভাব নাই। কে কার দুর্নাম কে বাইর করতে তার কোনো ঠিক নাই, হিসাব নাই। যারাই মোটামুটি বাংলাদেশ থেকে আসছে বা এসেছে, আমার তো যতদূর জানা তারা খুব মানে অভাবের থেকেই এসছে। খুব স্বয়ংসম্পূর্ণ থাকলে তো আর কেউ দেশ ত্যাগ করে না। দেশ ত্যাগ করার তো খুব ছোটোখাটো ব্যাপার না, দেশ ত্যাগটা খুব ছোটোখাটো ব্যাপার আমার বলে মনে হয়। কারণ আমি একজন মুসলিম, আমি ইন্ডিয়ায় থাকি, এরকম আমরাও শুনেছি, আমাদের ফ্যামিলিতে এরকম কথা উঠেছে যে বাংলাদেশে যাওয়া, কিন্তু মানে যাচ্ছে, অনেকে গেছে, কিন্তু আমরা ভাবতেই পারি না। বাড়ির মূল মালিক ডাক্তার শামসুর রহমান সর্দার, তারা মৃত্যুন্তে দুই ছেলে, দুই ভাই, বাসঘর এধারে, রান্নাঘর ওধারে, আমাদের সমস্ত কিছু ওপারে। এখন আমরা কী করবো? এতে আমাদের কোনো উপকার হবে বলে আমার তো মনে হয় না। যে গ্রামে প্রচুর মানুষের ক্ষতিগ্রস্ত হবে, সুতরাং সরকার কী ভেবেছেন জানি না, তবে আমার মনে হয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করলেই ভালো হয়। ভারতবর্ষের বা যে কোনো বাড়ির নিরাপত্তা তার দরজার উপর নির্ভর করে, মানে মেন গেট। তো মেন গেট কি? আমাদের ভারতবর্ষের মেন গেট হলো আমার সীমান্ত। সীমান্ত যদি আমার সুরক্ষিত থাকে, দেশ সুরক্ষিত থাকবে। তাহলে সীমান্ত কেমন কী রকম সুরক্ষিত রাখা যায়? ধরুন আমার যে সীমান্ত আছে, সীমান্তের এক্সট্রিম পয়েন্টে 500 মিটার এদিকে আমার লোকের বাড়ি আছে, সীমান্ত থেকে 500 মিটার, তাহলে সীমান্ত পার হতে গেলে তার কয়েক মিনিটের সময় লাগবে। সেই জন্য আমার খুব মনে পড়ে যাচ্ছে, আমি একটা বইয়ে পড়েছি, আমাদের দেশ স্বাধীনতার পর আমাদের খুব সফল সেনানায়ক মেজর জেনারেল জয়ন্ত চৌধুরী, উনি একটা স্টেটমেন্ট করেছিলেন যে ভারতবর্ষের সমস্ত সীমান্ত এলাকা থেকে মিনিমাম 20 কিলোমিটার ভারত বিরোধী, যে মানে যারা মনে করে মানসিকভাবে ভারতের সাথে সেট, এইরকম কোনো জাতি বা কোনো ধর্মের মানুষ যদি বাস করে, তাদেরকে ওখান থেকে তুলে ভেতরে পুনর্বাসন দেওয়া। কারণ সীমান্ত এলাকায় যদি ভারত বিরোধী কোনো মানুষের বসতি থাকে, সে ধর্মের ভিত্তিতেই হোক বা রাষ্ট্রবিরোধী হোক, তাহলে ওপারের যারা ভারত বিরোধী চক্র, তারা কিন্তু তাদের সাথে সহজেই যোগাযোগ করে ফেলবে এবং ভারতবর্ষের নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হবে। স্বাধীনের একটা জায়গায় আনিয়ে নিয়ে সেই স্বাধীন ভারতবর্ষে আমরা বাস করেছিলাম, বুঝে গেল কথাটা? এই জন্য পেছনে যে সমস্ত ইতিহাস আমরা দেখি যে আমরা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে, এই জন্য আমাদেরকে এই 15 আগস্টের দিন শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে এবং এই দিনে এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য অগাস্টের শেষের দিকে সভা হচ্ছে, বন্দে মাতরম গান হচ্ছে, সুরাবাদ্দি এবং অন্যান্য যারা মুসলমান ছিলেন তারা দাঁড়িয়ে উঠেছেন। একমাত্র গান্ধীজি বসে গানটি শুনলেন, করে বললেন যে আমার মনে হয়েছে এটা একটা পাশ্চাত্যের রীতি, যে জাতীয় সঙ্গীতের সময় উঠে দাঁড়াতে হবে শ্রদ্ধা জানাতে। আমি বসেই শ্রদ্ধা জানিয়েছি, কিন্তু তার সঙ্গে যারা মুসলমান ছিলেন, সুরাবাদ্দি তার মধ্যে একজন, তিনিও উঠে দাঁড়িয়েছিলেন। স্বাধীন ভারত জিন্দাবাদ,
স্বাধীন ভারত, হিন্দুস্তান, হিন্দুস্তান, বন্দে